সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মানস সিংহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আমাদের অনলাইনের উপর দ্বিতীয় ক্লাসটি করব, যেখানে আমাদের গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যেখানে শেষ হয়েছিল তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা শুরু করব, অর্থাৎ পার্ট 2। তো এখানে আমাদের দেখব যে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে পদার্থের গঠন নিয়ে, অর্থাৎ পদার্থ কীভাবে গঠিত হয়, তারপরে পদার্থের বিভিন্নতার কারণ, অর্থাৎ কী কী কারণে একটা পদার্থ আর একটা পদার্থ থেকে আলাদা হয়ে থাকে। তারপরে পড়েছিলাম আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ, এগুলো সম্পর্কে জেনেছিলাম। তারপরে পদার্থর যে ক্ষুদ্রতম কণা, সেই ক্ষুদ্রতম কণার নিয়ে একটা মতবাদ পড়েছিলাম, যেটা হচ্ছে ডাল্টনের মতবাদ। তো এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা পড়ব তার পরবর্তী অংশ, অর্থাৎ অণু পরমাণু নিয়ে। তো অণু কি, পরমাণু কি? ডাল্টনের মতবাদ থেকে আমরা কি জানলাম গত ক্লাসে? যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, অর্থাৎ পদার্থটাকে যখন আমরা একটা বিশাল বড় পদার্থ বা বস্তু যাই হোক, ছোট বড়, এটাকে যখন আমরা ভাঙতে 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 একেবারে আণুবীক্ষণিক অংশে চলে যাব, যেটাকে আর ভাঙা যাবে না বলছে উনি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম কণা। এই কণিকার নাম উনি দেন কি? পরমাণু। তবে পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। তাহলে আমরা জানি পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্রতম কণা পাওয়া যায় সেটা হচ্ছে একেবারে ক্ষুদ্রতম, যেটা হচ্ছে পরমাণু। সেটা কিন্তু এই পরমাণুটা কিন্তু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, অর্থাৎ এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে থাকতে চায়। এই যুক্ত হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে অণু, অর্থাৎ দুইটা পরমাণু বা একাধিক পরমাণু মিলে অণু গঠন করে থাকে। কিন্তু তাহলে অণু গঠন করে কেন? নিশ্চয়ই তারা স্থায়ী স্বাধীনভাবে থাকতে পারে। অণু পরমাণু পারে না বলে তারা অণু গঠন করে থাকে। তো মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণুরা যুক্ত হয়, যেমন দুটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হলো। কিন্তু যৌগিক পদার্থের বেলায় ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়। যেমন পানি একটি যৌগিক পদার্থ, এখানে হাইড্রোজেনের সাথে পানির পরমাণু যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের পরমাণু যুক্ত হবে, অর্থাৎ অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু পরস্পর আলাদা বা ভিন্ন। কিন্তু যখন মৌলিক পদার্থ অনুগঠন করবে তখন তো তারা একই রকম হতে হবে, যেমন দুইটা হাইড্রোজেন বা দুইটা অক্সিজেন বা দুইটা নাইট্রোজেন, এইভাবে। তাহলে আমরা কি বুঝলাম? যে মৌলিক পদার্থের বেলায় একই ধরনের পরমাণুগুলো যুক্ত হয়ে অনুগঠন করে, আর যৌগিক পদার্থের বেলায় ভিন্ন ভিন্ন মৌলিক পরমাণুগুলো যুক্ত হয়ে অনুগঠন করে থাকে। অক্সিজেন নামের মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আবার অক্সিজেনের একটি অণুকে ভাঙলে অক্সিজেনের দুইটি পরমাণু পাওয়া যাবে। একই কথা, অর্থাৎ অণুটা যেমন একাধিক পরমাণু দিয়ে গঠিত, তাই আবার পরমাণুটাকে ভাঙলে ওই অণুটাকে ভাঙলে ওই পরমাণুগুলোই পাওয়া যাবে। অর্থাৎ আমরা বিপরীতভাবে বলতে পারি। তারপরে আমাদের আসতেছে যে এবার একটি যৌগিক পদার্থ অর্থাৎ পানির কথা আমরা বিবেচনা করি। একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকি। ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট এক ফোঁটা পানি পাবো। সেই এক ফোঁটা পানিও অসংখ্য কণার সমষ্টি কিন্তু। এবার এই কণাটাকে আমরা অ্যানালাইসিস করব। এক পর্যায়ে হয়তো আমরা একটি মাত্র পানির কণা পাবো, যেটি যুক্ত অবস্থায় থাকতে পারে। এরকম কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকে। এই ক্ষুদ্রতম কণাটি হলো পানির অণু। যেমন এখানে পানির একটি অণুর কথা বলা হয়েছে। মনে করো কালোটা হচ্ছে অক্সিজেন, সাদাগুলো হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। সেটা আমরা আবার এভাবেও দেখাইতে পারি যে দেখো এই যে অণু, দেখো এখানে পানির অণুর কথা বলা হয়েছে। তো পানিতে এই একটা অক্সিজেন পরমাণু থাকলো,
আর দুইটা, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, অর্থাৎ পানিটা এভাবে, পানির অণুগুলো এভাবে গঠন হয়ে থাকে। এভাবে অসংখ্য পানির অণু মিলে কিন্তু পানি হয়ে থাকে। আমরা যদি কার্বন ডাইঅক্সাইডও দেখি, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে একটা কার্বন দুইটা অক্সিজেন, অর্থাৎ CO2। এখানে দেখবো আমরা একটা কার্বন সাথে দুইটা অক্সিজেন যুক্ত হতে পারে। এভাবে তারা বিভিন্নভাবে যুক্ত হয়ে পানি গঠন করে থাকে। এখানেও সেম, এখানে সাদা কালো দেখাচ্ছে যে দুইটা সাদা ফোঁটা হচ্ছে দুইটা অক্সিজেন, আর একটা কালা ফোঁটা হচ্ছে একটা কি বলে, দুইটা এই সাদা ফোঁটা হচ্ছে দুইটা হাইড্রোজেন, আর একটা কালা ফোঁটা হচ্ছে একটা অক্সিজেন। তাইলে এটা হচ্ছে পানির অণু। এভাবে অসংখ্য পানির অণু, এটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, তারা যুক্ত হয়ে যৌগ গঠন করে থাকে, অর্থাৎ পানি গঠন করে থাকে। তো একটি পানির অণুকে ভাঙলেই আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। যেমন আমরা যদি এই পানিটাকে ভাঙি, আমি বললাম যে এটা হাইড্রোজেন দুইটা আর একটা অক্সিজেন দিয়ে তৈরি, তাহলে ভাঙলে আমরা কি পাবো? ভাঙলে তো এটি পাবো, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পাবো। তাহলে এগুলো আবার পরমাণু পাবো, তো এগুলো আবার স্বাধীনভাবে থাকতে পারে না। আমরা শুরুতে বললাম পরমাণুগুলো স্বাধীনভাবে থাকতে পারে না, কিন্তু অণুগুলো স্বাধীনভাবে থাকতে পারে। সেজন্য পরমাণুগুলো অণু হয়ে থাকে। আবার অণুকে ভাঙলে যে পরমাণু পাবো তারা তো আবার স্বাধীনভাবে থাকতে পারবে না, ওই কথাটাই বলছে। সেগুলোর মধ্যে পানির বৈশিষ্ট্য থাকবে না। এখন এখানে যদি ভেঙে ফেলি, আমি হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করে ফেলি, সেটা তো আর পানির বৈশিষ্ট্য থাকবে না। তারা যুক্ত অবস্থায় পানি হলে না তাদের বৈশিষ্ট্য আসবে। আসলে তারা আর পানির কণা হিসেবে থাকবে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন ও দুইটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে। অন্যভাবে বলা যায়, একটি অক্সিজেন পরমাণু ও দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করে। তো এইভাবে আমরা অণু পরমাণু চিনতে পারবো। যেমন একটি পানির অণুকে ভাঙলে গঠন করে, দেখো এখানে যেমন এই হচ্ছে অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, তাদেরকে ভাঙলাম আমরা, তাইলে কি পাইলাম? একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন। তাহলে তারা আলাদা আলাদা মৌলের, এটা হচ্ছে একরকম মৌল, এটা হচ্ছে আরেক রকম মৌল। এদের বৈশিষ্ট্য পানি থেকে আলাদা, আবার হাইড্রোজেন বৈশিষ্ট্য পানি থেকে আলাদা, কিন্তু যুক্ত হয়ে গেলে তারা পানি হলো, আলাদা হলে তারা আবার আলাদা হয়ে গেল, পানির বৈশিষ্ট্য থাকলো না। তো এইভাবে হচ্ছে আমরা অণু, পরমাণু আর মৌলিক পদার্থ, জৈবিক পদার্থ বোঝা গেল। তাহলে আমরা পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য সম্পর্ক বোঝা গেল। পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা, পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত। এরা স্বাধীন অবস্থা থাকতে পারে না। দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে, একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে, আর ভিন্ন দুই বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন করে। আবার অণু স্বাধীনভাবে থাকতে পারে। এটা আমাদের আগের লাইনের একটা সামারি করলো। তারপর হচ্ছে পরমাণু ও প্রতীক। দেখো পরমাণু ও প্রতীকের মধ্যে কি বোঝানো হলো, যে এখানে দেখো আবার আমি আলাদা করে বললাম যে এ হচ্ছে একটা পরমাণু, এ হচ্ছে অণু, আর এ হচ্ছে পদার্থ। অর্থাৎ পদার্থ, এটাকে ভাঙতে ভাঙতে যে ছোটো কণা পাবো সেটা হচ্ছে অণু, অণুকে ভাঙলে যেটা হবে সেটা হচ্ছে পরমাণু। এভাবে আমরা ছোট থেকে বড় সাজাতে পারি। তো দেখো পরমাণু ও প্রতীক কি। নর্মালি আমরা এতক্ষণ যেটা বললাম যে অণু আর পরমাণু, অণু শব্দটা আমরা ব্যবহার করব একাধিক পরমাণুর ক্ষেত্রে। আমরা বললাম যে পরমাণুগুলো যুক্ত হয়ে অণু হয়ে থাকে। তো পরমাণু মানে একটা একটা অংশ পরমাণু। তো এই পরমাণুর সংক্ষিপ্ত প্রকাশকে বলা হয় প্রতীক। যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, এদেরকে শুধু একটা পরমাণু বুঝালে সেটাকে আমরা বলবো প্রতীক, অর্থাৎ যে চিহ্ন দ্বারা বোঝাবো। যেমন এরকম, এই হাইড্রোজেন H, হিলিয়াম He, লিথিয়াম Li, বেরিলিয়াম Be, বোরন B, এগুলো হচ্ছে তাদের প্রতীক, অর্থাৎ এগুলো একটা পরমাণু বোঝাচ্ছে। কিন্তু যখন তারা একাধিক পরমাণু মিলে অনুগঠন হয়ে যাবে তখন আমরা তাদেরকে বলবো সংকেত। এই জন্য সংকেতের সাথে অণুর সম্পর্ক আর পরমাণুর সাথে প্রতীকের সম্পর্ক। তাইলে আমরা কি বুঝলাম, যে ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু হয়। এখন প্রশ্ন হলো সর্বমোট কতগুলো মৌলিক বা মৌলিক পদার্থ আছে, কত রকমের পরমাণু আছে। এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি প্রক্রিয়াতে পাওয়া যায় আর বাকি 20টি কৃত্রিমভাবে তৈরি করা হয়। এই সংখ্যাগুলো তোমরা এমসিকিউর জন্য পড়তে হবে। অর্থাৎ 118টি টোটাল এই পর্যন্ত আবিষ্কৃত মৌল, তার মধ্যে 98টি প্রক্রিয়াতে পাওয়া যায় আর 20টি কৃত্রিমভাবে তৈরি করা হয়।
অর্থাৎ পরীক্ষাগারে তৈরি করা হয়। প্রতিটি মৌলিক পদার্থের আলাদা আলাদা নাম আছে, আর এদেরকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করে সেটা হচ্ছে প্রতীক। প্রতীক সাধারণত কী কী ভাষা হয়? ল্যাটিন ভাষা হয়, গ্রিক ভাষা হয়, বা ইংরেজি নামে হয়ে থাকে। একটা দুইটা অক্ষর বা একটা অক্ষর হয়ে থাকে। যেমন এখানে দেখো, হাইড্রোজেনের বেলায় মাত্র একটা অক্ষর, শুধু এইচ, হিলিয়াম এইচই, তারপর লিথিয়াম এলআই, আবার বোরন কিন্তু শুধু বি, এভাবে নামকরণ করা হয়। একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদাই ক্যাপিটাল লেটার হয়ে থাকে, অর্থাৎ বড় হাতের। আর যদি দুটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাহলে প্রথমটা ক্যাপিটাল, পরেরটা স্মল লেটার হয়ে থাকে। এভাবে প্রতীককে প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা কতগুলো মৌলিক পদার্থের নাম শিখব তাদের প্রতীক সহ। যেমন দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এই হলো কয়টা? 9টা। আর এটা হচ্ছে আয়রন, সেটা হচ্ছে 26 নম্বর মৌল। এখানে 9-এর পরে 26 চলে আসছে। এগুলো একটা ক্রমান্বয় আছে, মৌলগুলোর সবারই একটা ক্রমিক সংখ্যা আছে, এটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আমি তোমাদের কতগুলো এখন মৌলিক সংখ্যা দেখাবো, তোমরা এগুলো একটু মনে রাখবা। এগুলো হচ্ছে মৌল। এখানে 17টা আছে। যে হাইড্রোজেন 1 নম্বর মৌল, এই দেখো অ্যাটমিক নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই সংখ্যাটা তোমাদের কাজে লাগবে একটু পরে, সেজন্য আমি এখানে সংখ্যা সহ দিয়ে রাখলাম যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তারপর হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমাদের ইংরেজি নামগুলো এখানে আছে, প্রতীকগুলো এখানে আছে। সিম্বল মানে প্রতীক। এখন এগুলো যুক্ত হয়ে যখন অণু তৈরি করবে তখন তাদেরকে আমরা বলবো সংকেত। তাহলে পার্থক্যটা এখানেই, কখন আমরা সংকেত বলবো, কখন আমরা প্রতীক বলবো। যেমন এটা হচ্ছে পানির সংকেত H2O, তারপর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত, কার্বন একটা, হাইড্রোজেন দুইটা। তাইলে আমরা বুঝলাম যে কখন এগুলো হচ্ছে প্রতীক আর ওইগুলো হচ্ছে সংকেত। অর্থাৎ যখন একাধিক পরমাণু যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে সংকেত, আর যখন একটা থাকবে তখন হয়ে যাবে প্রতীক। তাহলে দেখো এগুলো হচ্ছে প্রতীক। তো এবার দেখো আমরা সংকেত কীভাবে পড়ি। যে দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু গঠন করে থাকে। একটি অণুতে কি কি পরমাণু আছে সেটা জানা যায় সংকেত থেকে। তাহলে যখন একাধিক পরমাণু যুক্ত হয়ে যাবে, তারা যখন অণু গঠন করবে, ওই অণুটাকে আমরা যখন প্রকাশ করব তখন আর আপনার প্রতীক বলবো না, তখন বলতে হবে সংকেত। অর্থাৎ যখন তোমাকে প্রতীক বলবে তখন তুমি বুঝতে হবে যেটা পরমাণুর কথা বলতেছে, অর্থাৎ একটা মৌলের কথা বললো, একটা পরমাণুর কথা। যখন আমাকে সংকেত বললো তখন আমি বুঝবো যে অণুর কথা বলবো। অণু আবার দুই প্রকার হতে পারে, মৌলিক পদার্থের অণু, যৌগিক পদার্থের অণু। সেটা কি জিনিস? দেখো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সে দুইটা হাইড্রোজেন মিলে অণু গঠন করলো, তাহলে এটাও কিন্তু অণু, এটা কিন্তু যৌগিক পদার্থ না, মৌলিক পদার্থের অণু। আবার নাইট্রোজেন, সে পরমাণু অবস্থায় আছে, অর্থাৎ তার স্বাধীন অস্তিত্ব নাই। আমরা আগে পড়ছি, সে স্বাধীন অস্তিত্ব হওয়ার জন্য সে আরেকটা অক্সিজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে N2 গঠন করে থাকলো, অর্থাৎ তখন আমি এটাকে বলবো সংকেত। যেহেতু এটা অণু হয়ে গেছে, মানে একই ধরনের পরমাণু মিলে অণু হলো, সেটা হচ্ছে মৌলিক অণু। আর ভিন্ন ধরনের পরমাণু মিলে হলে সেটা হচ্ছে যৌগিক অণু। যেমন এই যে পানি, একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন, এটা হচ্ছে যৌগিক অণু। তারপরে এটা হচ্ছে যৌগিক অণু, এটা হচ্ছে সংকেত। এই যে যৌগিক অণুগুলো একাধিক মৌল মিলে হয়, এগুলোকে নাম হচ্ছে সংকেত। আর শুধুমাত্র একটা পরমাণু মিলে হলে সেটার নাম হচ্ছে প্রতীক। তাহলে আমরা বুঝবো একাধিক হয়ে গেলে সংকেত, একটা হলে প্রতীক। তাহলে আমরা প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য বুঝলাম, অণু এবং পরমাণুর মধ্যেও পার্থক্য বুঝলাম। যে দেখো, কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনেক পরমাণু একসাথে থাকে, কোনো অণু গঠন করে না। তাই এই ধরনের মৌলিক ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না। যেমন সোডিয়াম, লোহা, কপার। অর্থাৎ যে ধাতুগুলো থাকে, কঠিন বা তরল যে মৌলিক পদার্থগুলো থাকে, এগুলো কিন্তু একটাই থাকে। সাধারণত এরা সবগুলো একত্রে যুক্ত থাকে না, কোনো অণু গঠন করে না। তাই এই ধরনের মৌলিক পদার্থের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না। যেমন কার সোডিয়াম, লোহা, কপার, এদেরকে আমি একটা করেই লিখব, শুধু সোডিয়াম, শুধু লোহা, শুধু কপার। কিন্তু যাদেরকে আমরা যুক্ত করে অণু গঠন করতে পারবো তাদেরকে শুধু আমরা অণু হিসেবে লিখব। তবে গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুইটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে।
তাহলে আমরা কী বুঝলাম, যখন কঠিন ও তরল মৌলিক পদার্থ হবে, যেমন এগুলো সোডিয়াম, লোহা, তামা, কপার, এগুলো কিন্তু কঠিন পদার্থ। তো সেই জন্য তারা বলছে তারা অণু গঠন করে থাকে না, তারা নর্মালি অনেকগুলো পরমাণু মিলিয়ে একটা দণ্ড গঠন করে ফেলে, আর কঠিন একটা পদার্থ গঠন করে। আর গ্যাসীয় অণুগুলো দুইটা পরমাণু পরস্পর মিলে আলাদা আলাদা অণু হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে এই জন্য তাদেরকে সংকেত আকারে লেখা হয়। প্রতীকের নিচে ডান দিকে ছোট করে 2 লিখি হয়। এই যে যখন দুইটা পরমাণু একত্রে যুক্ত হয় তখন আমরা ডান দিকে নিচে 2 লিখি। যেমন অক্সিজেনের সংকেত হচ্ছে H2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে N2। এখানে একটা বিশেষ কথা আছে, তোমাকে যদি বলা হয় অক্সিজেনের প্রতীক লেখো, তুমি শুধু লিখতে হবে O। যদি বলা হয় অক্সিজেনের সংকেত লেখো, তখন লিখতে হবে O2। সংকেত বললে তোমাকে বুঝতে হবে এখানে অণুর কথা বলছে, আর প্রতীক বললে বুঝতে হবে এখানে পরমাণুর কথা বলছে। তাহলে আমরা আলাদা আলাদা বুঝে গেলাম। তবে কিছু কিছু তরল বা কঠিন মৌলের ক্ষেত্রেও দুইটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করতে পারে, এবং তখন আমরা তার নিচে এরকম 2 লিখে দেখাই। যেমন ব্রোমিন, ব্রোমিনটা কিন্তু গ্যাসীয় না, এটা হচ্ছে তরল, এটা একটা অধাতু এবং তরল। তো সেটা কিন্তু তরল হওয়া সত্ত্বেও সে অণু গঠন করে থাকে, এই যে Br2। তারপর আমরা দেখব যৌগিক পদার্থের ক্ষেত্রে সংকেত। দেখো, যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যৌগটি কি কি মৌল ও পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি এবং কি অনুপাতে আছে। যেমন পানির ক্ষেত্রে আমরা কি দেখি, এরকম একটা প্রশ্ন হতে পারে যে পানির সংকেত থেকে আমরা কি বুঝলাম। পানির সংকেত থেকে বোঝা যায় যে একটি পানির অণু যাতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে। তো এরকম আমরা আরও কিছু যৌগ দেখব, যাদের থেকে আমরা নামটা কীভাবে বলে এবং কী কী আছে সেটা শিখব। যেমন আমরা যদি কিছু ধাতুর নাম শিখি, সোডিয়াম, এটা ক্যালসিয়াম, এটা পটাশিয়াম, এরকম। তাহলে ধাতুর সাথে যদি একটি অধাতু যুক্ত হয়, তাহলে অধাতুর নামের শেষে উচ্চারণটা হয়ে যাবে কি, আইড। যেমন এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, দুইটা মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সোডিয়ামটা ঠিক থাকে, ক্লোরিনটার নামেরটা একটু পরিবর্তন হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখো ক্যালসিয়াম, এটা অক্সিজেন, নাম হবে কি, যৌগটার নাম ক্যালসিয়াম অক্সাইড। এটা পটাশিয়াম, এটা আয়োডাইড, নাম হবে কি, পটাশিয়াম আয়োডাইড। তাহলে পটাশিয়াম আর আয়োডিন, তাহলে নাম হবে কি, পটাশিয়াম আয়োডাইড। এটা সালফার, এটা অক্সিজেন, নাম হবে কি, সালফার ডাইঅক্সাইড, যেহেতু 2টা অক্সিজেন। তারপরে এখানে হচ্ছে কার্বন, এখানে অক্সিজেন, নাম হবে কি, কার্বন ডাইঅক্সাইড। এভাবে আমরা যৌগের নামগুলো শিখতে পারি। তো তারপর দেখো, একটি অধাতু আরেকটি একটি পরমাণু গুচ্ছের সাথে মিলে যে যৌগ গঠন করে তাদের নামগুলো কীরকম দেখো। এটা হচ্ছে কপার, আর এটা হচ্ছে, তোমরা এগুলো কিছু কিছু সংকেত এবং এগুলো একটু মনে রাখতে হবে। এটা সাধারণত বিজ্ঞানের এই রাসায়নিক অংশ প্রথম তোমরা পাচ্ছ, তো সেজন্য তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। যেমন আগে প্রথমে আমরা এখানে শুধুমাত্র একটা মৌল পাইছি, সোডিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, অক্সিজেন, পটাশিয়াম, আয়োডিন, এভাবে পাইছি, হ্যাঁ, সালফার, অক্সিজেন, কার্বন, অক্সিজেন। কিন্তু এখানে 3টা হয়ে গেল, এটা ক্যালসিয়াম, এটা সালফার, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই হচ্ছে ক্যালসিয়ামের একটা অংশ, আর এই অংশটা কিন্তু পুরোটা একটা, এটা আমরা পরের ক্লাসে জানতে পারবো অবশ্য। এটাকে বলা হয় সালফেট, SO4কে বলা হয় কি, সালফেট। আর হচ্ছে ক্যালসিয়াম, তাহলে পুরোটার নাম কি, ক্যালসিয়াম সালফেট। এখানে কিন্তু 3টা মৌল, হ্যাঁ, কিন্তু এখানে উপাদান দিচ্ছে 2টা না, যে ক্যালসিয়াম আর সালফেট অংশ। তাহলে ক্যালসিয়ামটা শুধু এটা, আর এই 2টা মিলেই কিন্তু সালফেট। এই জন্য শুধুমাত্র 2টা উপাদান বলছে, ক্যালসিয়াম আর সালফেট, কিন্তু সালফেটের মধ্যেই 2টা আছে, সালফার আর কে, অক্সিজেন। তারপর হচ্ছে ক্যালসিয়াম আর সালফাইড, SO4 হলে সালফেট আর SO3 হলে সালফাইড। এটা একটু মনে রাখতে হবে প্রথম দিকে তোমাদের। তারপর হচ্ছে এ হচ্ছে পটাশিয়াম, কি দ্বারা বলা হয়, পটাশিয়াম, আর NO3 দ্বারা বলা হয় নাইট্রেট, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট। আর এখানে কি আবার পটাশিয়াম, আর NO2 হচ্ছে নাইট্রাইট, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট। তো তারপর আসতেছে সোডিয়াম, এটা হচ্ছে কার্বনেট, CO3 মানে হচ্ছে কার্বনেট, তাহলে হবে সোডিয়াম কার্বনেট। এখানে কার্বনেট কিন্তু সোডিয়ামের সাথে কিন্তু 2 লিখতে হয়, এটাকে বলা হয় যোজনী। অবশ্য তোমাদের একটু আলোচনা নাই, তো সেই জন্য এই সংকেতগুলো শুধু তোমরা একটু মনে রাখতে হবে, এই কয়েকটা, কিন্তু বাড়তি পড়তে হবে না, আমাদের বইয়ের সংকেতগুলো আমরা জানলেই হবে। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকেত, অ্যালুমিনিয়াম, এ হচ্ছে ফসফেট, অর্থাৎ অ্যালুমিনিয়াম ফসফেট।
তো নর্মালি কিছু কিছু মৌলের ক্ষেত্রে নামের সাথে উচ্চারণ মিলে না, যেমন ক্যালসিয়াম, ঠিক আছে, এই যে পটাশিয়ামটা কে দিয়ে প্রকাশ করা হয়, এটা ল্যাটিন নাম থেকে আসছে, এটাকে বলা হয় ক্যালিয়াম, কিন্তু আমরা উচ্চারণ করতে হবে পটাশিয়াম, সেজন্য কে বলা হবে। এভাবে তোমরা এই চারটাতে আছে কিনা, এই যে এই চারটাতে এখানে দেওয়া আছে, অবশ্যই এগুলোতে সবগুলো শুধু নর্মাল মৌলের নামগুলো আছে, ব্যতিক্রমগুলো নাই। তো সেজন্য আমরা একটু প্রথম দিকে পড়াটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমরা পারবো। তো এখানে যে যতগুলো যৌগের সংকেত আছে, আমরা সংকেতগুলো, নামগুলো এবং কোন কোন উপাদান মৌল আছে এগুলো একটু মুখস্থ করব, তাহলে আমরা পারবো। তারপরে পরমাণুর কণা। তো পরমাণুর কণা নিয়ে আলোচনা করা হয়েছে যে পরমাণু আকারে খুবই ছোট, এতই ছোট যে খালি চোখে দেখা যায় না। এমনকি সাধারণ মাইক্রোস্কোপ, অর্থাৎ যেটা আমরা অণুবীক্ষণ যন্ত্র বলি, এটাতেও পরমাণু দেখা যায় না। কিন্তু যেটা শক্তিশালী মাইক্রোস্কোপ, ইলেকট্রনীয় মাইক্রোস্কোপ, সেটাতে দেখা যেতে পারে, সেটাতে দেখা যায়। এখানে উল্লেখ্য যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কোনো জিনিসকে তার আকারের তুলনায় কয়েক বিলিয়ন গুণ বড় দেখা যায়। তাহলে দেখো, ছোট একটা পরমাণু, এটাকে কয়েক বিলিয়ন বড় করে আমরা দেখতেছি। তাই পরমাণুটা খুবই ক্ষুদ্র, কিন্তু আমরা ইলেকট্রনীয় মাইক্রোস্কোপের সাহায্যে সেটা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, এত ছোট পরমাণুকে ভেঙে কি আরও ক্ষুদ্র কণায় পরিণত করা যাবে? হ্যাঁ, আসলে যাবে। প্রথম দিকে যদি বলা হয়েছে যাবে না। ডাল্টনের পরমাণু অনুযায়ী পরমাণুবাদে বলা ছিল কি, পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যাবে না। উনি বলছে যে পদার্থ একটাকে ভাঙতে ভাঙতে সর্বশেষ যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে পরমাণু, একে আর ভাঙা যাবে না। কিন্তু ডাল্টনের এই মতবাদটি অনেকদিন পর্যন্ত সবাই সমর্থন করলেও এখন এটি আর সত্য নয়, কারণ পরমাণুকে ভেঙে আরও ক্ষুদ্র কণায়ও পরিণত করা যাবে। পরমাণুকে ভেঙে যে তিনটি কণা পাওয়া যায় সেগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটু মনে রাখো, পরমাণুকে বলছে আর ভাঙা যাবে না, কিন্তু পরবর্তী দেখা গেল পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে পরমাণুর এই কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। অর্থাৎ তাহলে পরমাণুটা দেখতে কেমন? পরমাণুটা হয় একটু বৃত্তাকার। পরমাণুটা হয় বৃত্তাকার, যার কেন্দ্রে থাকে এই নিউট্রন, যার কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। অর্থাৎ পরমাণুটা গোলাকার, এটা কতগুলো গোল গোল চক্র হয়ে থাকে। বাইরের যে গোল চক্রটা, তার মধ্যে ইলেকট্রন থাকে, আর মধ্যখানে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে বাইরের যে চক্রটাকে, এটাকে বলা হয় কক্ষপথ, অর্থাৎ কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে। আমরা একটু পরে দেখব চিত্রটা। সাধারণত এই ধরনের একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রনও থাকে, সমান সংখ্যক প্রোটনও থাকে। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে দেখতেছি। দেখো, এখানে হচ্ছে হাইড্রোজেন, দেখো, একমাত্র হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ভাঙলে এর কেন্দ্রে একটি প্রোটন আর বাইরে একটি ইলেকট্রন পাওয়া যাবে। নর্মালি আমি কি বললাম, যে পরমাণুকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায়, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনেরই কেন্দ্রে কোনো নিউট্রন নেই। তাহলে হাইড্রোজেন পরমাণুকে ভাঙলে কী পাওয়া যাবে? ইলেকট্রন আর প্রোটন। কিন্তু হিলিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে দুইটি প্রোটন এবং দুইটি নিউট্রন, আর বাইরে থাকে দুইটি ইলেকট্রন। অক্সিজেন পরমাণুর কেন্দ্রে থাকে 8টি প্রোটন, 8টি ইলেকট্রন এবং বাইরে থাকে 8টি নিউট্রন এবং বাইরে থাকে 8টি ইলেকট্রন। এই দেখো, এই একটা বাইরে ইলেকট্রন, ভিতরে কোনো নিউট্রন নেই, প্রোটন একটা আছে। কিন্তু হিলিয়ামের বেলায় এই কালো দাগটা ইলেকট্রন দ্বারা প্রকাশ করা হয়, একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। তাহলে ভিতরে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। সেজন্য ভিতরে 8টা প্রোটন, 8টা নিউট্রন, বাইরে 8টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো এভাবে করা হয়, প্রথমে 2টা দেওয়া হয় প্রথম করে, পরের করে দেওয়া হয় 8টা, এরপরের করে যদি আঁকতাম ওখানে দেওয়া হয়তো 18টা। এইভাবে লেখা হয়। তো সেজন্য আমি তোমাদেরকে এই চিত্রটা যেটা দেখাইলাম, যে এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটা জানলে আমি এই ইলেকট্রন বিন্যাসটা পারবো, যে কার বেলায় কত সংখ্যা ব্যবহার করব। যে হাইড্রোজেনের বেলায় 1, হিলিয়ামের বেলায় 2, লিথিয়ামের সময় 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, এইভাবে। এই যে অক্সিজেনের 8, এই জন্য 8টা ইলেকট্রন ব্যবহার করছে। আমরা যদি কার্বনের পড়তাম, কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস পড়তাম, তাহলে কেমন হতো?
যে কার্বন হচ্ছে 6 নাম্বার, বাইরে 6টা ইলেকট্রন, প্রথমে 2টা এরপরে 4টা, তাহলে 6টা প্রোটন 6টা নিউট্রন। এভাবে যদি আমরা এই পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস পারবো। ঠিক আছে, তো তোমরা এই চারটা থেকে মৌলগুলোর নাম এবং তার পারমাণবিক সংখ্যাটা মনে রাখবা। প্রতীকগুলো তো এখানে লেখা আছে, প্রতীকগুলো মনে রাখতে হবে। তারপরে আমাদের যদি ইলেকট্রন বিন্যাস বলা হয় তাহলে আমরা এভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। যে কী করব, পারমাণবিক সংখ্যা যা ওইখানে এরকম লিখবো 2p 3p 4p এরকম, যেমন 8p। তারপরে এখানে নিউটন সংখ্যা ওইটা দিয়ে লিখবো। আর ইলেকট্রন বিন্যাসটা প্রথমে একটা, তারপরে এই করে 2টা দিবে, তারপরে 8টা, তারপরে আবার 1 2 3 করে 18টা এভাবে দিতে পারবে। যেমন এখানে টোটাল হচ্ছে 8টা প্রোটন, তো প্রথম করে 2টা, পরে করে 6টা দিছি, আর 8টা শেষ, আর লাগা নেই। এখন যদি আরও একটা মৌল আসতো তাহলে এখানে একটা ইলেকট্রন বাড়তো, আরও অন্য একটা মৌল আসলে এখানে একটা ইলেকট্রন বাড়তো, তাহলে 8টা আমার শেষই করে। তাহলে আমাকে আরেকটা ঘর রাখতে হতো, 3 নাম্বার শক্তিস্তর বলে এটাকে। এভাবে শক্তিস্তর বাড়াবো, ইলেকট্রন আসবে। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। তো এই অধ্যায়ের আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে সার্বজনীন দ্রাবক হিসাবে পানির ব্যবহার। তার আগে একটা প্রশ্ন, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? কমন একটা কথা, যে পানির মধ্যে জৈব অজৈব যে কোনো দ্রব্য, মানে অনেক দ্রবকে দ্রবীভূত করতে পারে। মানে পানি হচ্ছে এক প্রকার দ্রাবক যার মধ্যে সবচেয়ে বেশিরভাগ উপাদান দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ এটি জৈব অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব না। অর্থাৎ আমরা তরল উপাদান অনেকগুলো দেখি, কিন্তু সবগুলো তরল কিন্তু সবগুলো পদার্থকে দ্রবীভূত করতে পারে না। একমাত্র পানিটাই বেশিরভাগ যৌগকে বা বেশিরভাগ উপাদানকে দ্রবীভূত করতে পারে। সেজন্য পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। তো এইবার দেখা যাক পানি সত্যিকার অর্থে সার্বজনীন দ্রাবক কিনা। তো এখানে একটা টেস্ট করা আছে, এর মধ্যে অনেকগুলো উপাদান দেওয়া আছে, তারপরে পানির মধ্যে এগুলো সবগুলোকে ডালা হবে, দেখবো যে বেশিরভাগ উপাদানই পানিতে দ্রবীভূত হয়ে গেল। তো সুতরাং আমরা বুঝলাম পানিকে সার্বজনীন দ্রাবক বলা যেতে পারে। মূলত এখানে প্রশ্নটা হয় পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? তখন আমরা কি বলবো, কারণ এটি বেশিরভাগ বস্তুকেই দ্রবীভূত করতে পারে, যা অন্য দ্রাবক পারে না। সেজন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তো এই হলো আজকের আলোচনা। আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, 2টা ক্লাস লাগলো। তোমরা গত ক্লাসের মতো এই ক্লাসটাও একটু এইভাবে করে নেবা, তাইলে আশা করি তোমরা পারবে অ্যান্সার করতে। তো এরপরে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়ার পরে আমরা অনুশীলনগুলো আলোচনা করব। অনুশীলনগুলো পড়বা তোমরা, এখানে শূন্যস্থান পূরণ আছে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো দেখবা। বহু নির্বাচনী প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসে। তারপরে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে এগুলো একটু তোমাদেরকে সলিউশন করতে হবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কীভাবে সলভ করা হয় সে আঙ্গিকে এগুলো একটু দেখবে। তারপরে আশা করি তোমরা পরীক্ষায় এগুলো পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার আসবো, তখন সবাই থাকবে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, এই প্রত্যাশায় আজকের জন্য এখানেই বিদায়।